নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। লোকসভা নির্বাচনের ফলাফলে কংগ্রেস উজ্জীবিত এবং সেই জন্যই গুয়াহাটির সদর কার্যালয়ে কংগ্রেসের পর্যবেক্ষণে উপনির্বাচনের জন্য বৈঠক চলছে। সেখানেই বলা হয়েছে যে উপনির্বাচন এবং পঞ্চায়েত স্তরে কংগ্রেস কোনো জোটে যাবে না, একক দল হিসেবে নির্বাচনে লড়বে। বিয়ার, ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না। রাজ্যের 5টি বিধানসভা আসন খালি হয়েছে লোকসভা নির্বাচনের জন্য। সেই 5টি বিধানসভা আসন হলো দলাই, সামাগুড়ি, বিহালি, বঙ্গাইগাঁও এবং সিদলি। সেই 5টি খালি হওয়া বিধানসভা আসনে উপনির্বাচন হবে এবং সেই উপনির্বাচনে কংগ্রেস একার শক্তিতে লড়াই করবে, অর্থাৎ কোনো জোটের সঙ্গে যাবে না। অন্যদিকে পঞ্চায়েত স্তরেও একার ক্ষমতায় লড়াই করবে। বিশেষ করে বলা হচ্ছে যে কংগ্রেস জোরহাটে জেতায় উজ্জীবিত হয়েছে। এখন কংগ্রেসকে একটা কথাই বলা যায় যে হয়তো কেন্দ্র পুনর্বিন্যাসের পর কলিয়াবর আসনটি বিলুপ্ত হয়েছে, অর্থাৎ নামটি বিলুপ্ত হয়েছে, কিন্তু কলিয়াবর যে একটা জায়গা রয়েছে এবং সেই জায়গায় যে মানুষের ভোটার অধিকার রয়েছে সেটা কিন্তু বিলুপ্ত হয়নি। তাই জোরহাট নাম নিলেও ভোটার যে রয়েছেন এবং তারা যে তরুণ গৌরব গগৈকে সমর্থন করেছেন, এই জন্যই তিনি জিততে পেরেছেন। সেজন্য উজ্জীবিত হওয়ার আগে তাদের বিবেচনা করা উচিত যে কলিয়াবর নাম বিলুপ্ত হলেও সেই স্থানের মানুষের ভোটার কিন্তু বিলুপ্ত হননি। আর সবথেকে বড় ফ্যাক্টর হয়েছে যে আগের লোকসভা কার্যকালে 2টি লোকসভা আসন কিন্তু অসমের ছিল কংগ্রেসের। সেই 2টি লোকসভা আসন হলো কলিয়াবর এবং নগাঁও। এবার একটি আসন বেড়ে হয়েছে বরপেটা, অর্থাৎ কংগ্রেস এআইইউডিএফের পতন ঘটিয়েছে লোকসভা নির্বাচনে। বিজেপির কোনো পতন হয়নি বা বিজেপির কোনো লোকসান হয়নি। বিজেপি 9টি আসন জিততে পেরেছে। যদি কংগ্রেস বিজেপির 9টি আসন থেকে কমিয়ে নিজেরা আরও আসন সংখ্যা বাড়াতে পারত, তাহলে কিন্তু ধরে নেওয়া যেত কংগ্রেস ভালো ফলাফল করেছে। কিন্তু কংগ্রেস যদি ভালো ফলাফল করে থাকে তাহলে ইউডিএফকে সরিয়ে নিজেদের দল শক্তিশালী করেছে, অর্থাৎ ইউডিএফের পতন ঘটিয়েছে, বিজেপির পতন ঘটায়নি। তাহলে এখানে উজ্জীবিত কিছুই নেই। এখন প্রশ্ন হচ্ছে, লোকসভা বৃহৎ একটা আকারে নির্বাচন হয়েছিল, কিন্তু উপনির্বাচনে যে 5টি আসন হবে সেখানে কিন্তু আসনের পরিধি কমে যাবে এবং লোকসভা নির্বাচনে যে 3জন অসমের সাংসদ হয়েছেন কংগ্রেসের হয়ে, তারা কিন্তু বড় বড় নাম, রকিবুল হোসেন, গৌরব গগৈ এবং প্রদ্যুৎ বড়ুয়া, 3জনই বড় নাম এবং তারা নামের জুড়েই এবং পার্টির জুড়ে 2টি সম্মিলিত শক্তিতেই জিততে পেরেছেন। কিন্তু উপনির্বাচনে সেই সব বড় নাম পাবেন না, কিন্তু সেটা কিন্তু কংগ্রেসকে মাথায় রাখতে হবে। তাই অন্যদিকে বিজেপির আসনই কিন্তু এখানে বেশি। বিজেপির ক্যান্ডিডেট জিতে আসায় সেই সব বেশিরভাগ আসন খালি হয়েছে। তাই কংগ্রেসকে উজ্জীবিত হয়ে আত্মতুষ্টি হলে চলবে না, বরং কংগ্রেসকে এটা যাচাই করতে হবে যে বিজেপির কোনো ক্ষতি হয় না, আর ইউডিএফের ক্ষতি করে অন্ততপক্ষে
শাসন ক্ষমতায় আসার মতো শক্তি কংগ্রেসের তৈরি হবে না, কেননা এখনও বিজেপি পুরোপুরি শক্তিশালী হয়ে রয়েছে। যেহেতু 9টি লোকসভা আসনে বিজেপি জিতেছে অসমে, অর্থাৎ বিজেপি টার্গেট করে যতটা আসন জিততে চেয়েছিল হয়তো তার থেকে একটি আসন কমেছে, যেটা নোয়াগাঁও টার্গেট করেছিল বা জোরহাট টার্গেট করেছিল, কিন্তু সেটা সম্ভব হয়নি। আর জোরহাট জিতায় যদি কংগ্রেস উজ্জীবিত হয়, তাহলে 9টি আসন জিতে বিজেপি কেন উজ্জীবিত হবে না, বিজেপি কেন উল্লাস করবে না? কিন্তু যেভাবে কংগ্রেস উল্লাস করছে তাতে কিন্তু তাদের যে লক্ষ্য বিজেপিকে হটিয়ে রাজ্যে ক্ষমতায় আসার, সেটা কিন্তু পূর্ণ হবে না। কেননা কংগ্রেস যে 3টি আসন পেয়েছে সেখানে কিন্তু ইউডিএফের পতনের জন্যই সম্ভব হয়েছে পরিষ্কার বলে দেওয়া যায়। কেননা নোয়াগাঁও এবং বরপেটা যে 2টি আসনে জিতেছে, এখানে পরিষ্কার বলে দেওয়া যায় যে সংখ্যালঘু ভোট ইউডিএফকে সমর্থন না করায় কংগ্রেস পেয়েছে। বিজেপিকে সংখ্যালঘু ভোটার সমর্থন করে না, সেটা বিজেপিও জানে। তাই সংখ্যালঘু ভোটের জোরেই কংগ্রেস 3টি আসন লোকসভায় জিততে পেরেছে। এখন যদি উজ্জীবিত হয়ে আত্মতুষ্টি কংগ্রেসে পেয়ে বসে, তাহলে কিন্তু উপনির্বাচনে জোর ধাক্কা খেতে পারে। এ নিয়ে অবশ্যই সতর্ক থাকা উচিত কংগ্রেসকে। অন্যদিকে আরেকটা বড় নাম হলো বিজেপির হিমন্ত বিশ্ব শর্মা, অর্থাৎ হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধেও কিন্তু কংগ্রেসকে লড়তে হবে। বিজেপির বিরুদ্ধে, বিজেপির কর্মী নেতা এবং সমর্থকদের বিরুদ্ধে লড়ার সঙ্গে সঙ্গে বিজেপির প্রধান মুখ অসমের হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধেও কিন্তু কংগ্রেসকে লড়তে হবে। অর্থাৎ 2টি বড় বড় প্রতিষ্ঠানের বিরুদ্ধেই রীতিমতো কংগ্রেসকে লড়তে হবে, না হলে কোনো অসমে অন্ততপক্ষে দাঁত ফোটানো মুশকিল হয়ে দাঁড়াবে উপনির্বাচনে এবং পঞ্চায়েত নির্বাচনে। যদিও তারা সংখ্যালঘু ভোট টার্গেট করে এগোয়, তাহলে হয়তো ইউডিএফের যতগুলো আসন রয়েছে সেগুলো কংগ্রেসের দিকে যেতে পারে। যেহেতু সংখ্যালঘু ভোটের মুখ ইউডিএফ থেকে ঘুরে গিয়ে কংগ্রেসে চলে গেছে, হয়তো সেই আসনগুলোতে কংগ্রেস সুবিধা করতে পারবে, ইউডিএফ হয়তো পিছিয়ে যেতে পারে যদি বদরুদ্দিন আজমল পুনরায় ঘুরে না দাঁড়ান। কিন্তু যদি অন্যদিকে বদরুদ্দিন আজমলের বিরুদ্ধেও কিন্তু লড়াই করতে হবে কংগ্রেসকে, কেননা বদরুদ্দিন আজমল ঘোষণা করেছেন যে তিনি ঘুরে দাঁড়াচ্ছেন, বাঘ এখনও জীবিত আছে। সেই জায়গায় দাঁড়িয়ে এবার যদি বদরুদ্দিন আজমল পরাজয়ের থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ান, তাহলে কিন্তু কংগ্রেসের ক্ষেত্রে বড় ধাক্কা লেগে যাবে শুরুতেই। তাই এ নিয়ে অবশ্যই সচেতন থাকতে হবে কংগ্রেসকে রীতিমতো 3টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে লড়তে হবে। এক তো ইউডিএফ, 2 বিজেপি এবং 3 নম্বর মুখ্যমন্ত্রী। তাই এখানে লোকসভার ফলাফল নিয়ে কংগ্রেসের উজ্জীবিত হওয়ার বিন্দুমাত্র জায়গা নেই। এখন থেকে কঠিন লড়াই করে 3টি প্রত্যাহ্বান যে তাদের সামনে রয়েছে, সেই প্রত্যাহ্বানের বিরুদ্ধে কীভাবে লড়তে হবে সে নিয়ে গুটি সাজাতে হবে। শুধু জোরহাট দিয়ে সারা আসামে কংগ্রেসের প্রভাব বিস্তার করা সম্ভব নয়। যেটা বিজেপি এখন করে রেখেছে, সেই বিজেপির বিরুদ্ধে এবং মুখ্যমন্ত্রী মুখ হিসাবে পরিচিত হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে এবং ইউডিএফের যে একটা শক্ত ঘাঁটি রয়েছে, সেই দলের বিরুদ্ধেও কিন্তু লড়তে হবে কংগ্রেসকে। আর 3টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে লড়তে হলে অবশ্যই নানা পরিকল্পনা এবং গুটি সাজাতে হবে, না হলে কিন্তু কংগ্রেস যে স্বপ্ন দেখছে সে স্বপ্নই থেকে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।